তীব্র খরতাপে পুড়ছে দেশ। আগামী 2-3 দিন আরও বাড়তে পারে। সারা দেশের স্কুল কলেজ 7 দিনের জন্য বন্ধ ঘোষণা। তীব্র তাপপ্রবাহে কমছে আয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। 2 বেলা খাওয়া বড় চ্যালেঞ্জ। উপজেলা নির্বাচনে প্রার্থী, মন্ত্রী, এমপির স্বজনদের তালিকা হচ্ছে। সরে না দাঁড়ালে সাংগঠনিক ব্যবস্থা, জানালেন কাদের। একই প্রতিষ্ঠানে বারবার বরাদ্দ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ যশোর জেলা পরিষদের অফিস সহায়কের বিরুদ্ধে। এবং সড়কে আবারও ঝরল তাজা প্রাণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে গাড়ি চাপায় বাবা ছেলের নিহত, মা আহত। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র হিটওয়েভ বা তাপপ্রবাহ। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেড়েই চলেছে তাপমাত্রা। তীব্র দাবদাহের প্রভাবে চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। সারা দেশে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল কলেজ 7 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের ছুটি শেষে কাল থেকে নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 28 এপ্রিল। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে সৃষ্ট এ তাপপ্রবাহের কারণে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেড়েই চলছে তাপমাত্রা। তীব্র গরমে হাঁসফাঁস সাধারণ মানুষের। আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যদি বেশিরভাগ জায়গায় থাকে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। যদি 42-এর বেশি উঠে সেটাকে আমরা অতি তীব্র বলবো, তখন সেটা আরও ডেঞ্জার পর্যায়ে চলে যাবে। এখন আমি যদি দেখি যে সামনের 2 দিন 3 দিন মোটামুটি এই অবস্থা থাকতে পারে, তো আমি একটা ওয়ার্নিং ইস্যু আমাকে করতে হয়। গেল বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। তবে এবার সেটি ছাড়িয়ে যাবে কিনা সে ব্যাপারে আগাম মন্তব্য করতে চায়নি আবহাওয়া অধিদপ্তর। যদি বৃষ্টিপাত না হয়, টেম্পারেচার 41.5, আপনি দেখবেন হয়তো বিকালে 42-এর কাছে যাবে না, অথবা 41.7, 41.8 এরকম আসতে পারে। তারপরে পরের দিন হয়তো যদি বৃষ্টিপাত না হয় 42 হতে পারে। আরও যদি 2-3 দিন বৃষ্টিপাত না হয় 43-এর কাছাকাছি যেতে পারে, কিন্তু 43 পর্যন্ত গিয়ে একটা লিমিট থাকে, এর বিশেষ বাড়ার সম্ভাবনা কম থাকে। দেশ জুড়ে টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছেন না কেউ। গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা ছোট বড় সবার। গরম অতিষ্ঠ হয়ে গেছে, কোনোভাবে আমরা বের হতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, একেবারে শ্বাস প্রশ্বাস হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে তাদের। তৃষ্ণা মেটাতে ভিড় জমিয়েছেন শরবতের দোকানে। গরমে মানুষই করতে পারতেছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অ্যাক্টিভ মারলে ধরেন যে বসে থাকা নাচ্ছে, ধরেন যে যাত্রী নাই রোডে। প্রচন্ড রোদের কারণে পরাগরেণু ঝরে পড়েছে বোরো ধানের, ঝলসে যাচ্ছে গাছ। একদিকে গরম, অন্যদিকে লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। কোনো কাজ কাম করতে পারি না, কোনো ক্ষেত খামারে যাওয়াই যায় না। বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা না থাকায় খুব দ্রুত তাপমাত্রা কমছে না বলে সতর্ক করছে আবহাওয়া অধিদপ্তর। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও নাহিদ হাসান তিতাস। শুরুতে আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে, যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। আর সেতু, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন দেখছেন, আর মানুষ কতটা কষ্টে আছে? ধন্যবাদ জেসিকা। আমি যদি তাপমাত্রার কথা বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু আজকে সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 33.3 ডিগ্রি সেলসিয়াস, এবং একই সাথে দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করেছে 40.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বশেষ বিকাল 3টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 42.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই মৌসুমী চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা। এবং একই সাথে এই 42 ডিগ্রি পার হওয়ার পর থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহে রূপ নিল তাপমাত্রা। আমি আরো জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গাতে কিন্তু ইতিপূর্বে 42.8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিগত বছরগুলোতে। তবে এখন যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে, সেই 42.3 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু চুয়াডাঙ্গার জনজীবন একেবারে হাঁসফাঁস হয়ে উঠেছে, প্রাণীকুল ওষ্ঠগত। এখানে তো একটা বিষয় না বললে নয়, সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্নমায়ের খেটে খাওয়া মানুষ। এখানে আমি আজকে বেশ কিছু জায়গা ঘুরেছি এবং মাঠঘাট সব জায়গাতে গেছিলাম। চলতি পথে কৃষকদের সাথে কথা হয়েছে, তারা বলতেছে যে
যে পরিমাণ তীব্র তাপদাহ এবং গরম, এই গরমে তারা হচ্ছে দিন মজুরি খুঁজে পাচ্ছে না, এবং যদিও পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বাড়তি দামেই হচ্ছে দিন মজুরিদের হচ্ছে হাজিরা দিতে হচ্ছে, এবং দিন হাজিরা যারা কাজ করে তাদের সাথে কথা বলেছে যে তারা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে পরিমাণ তাপদাহ এবং গরম, এই গরমে তাদের একেবারে কাজ করা খুবই কষ্টকর ব্যাপার। শুধুমাত্র পেটের তাগিদেই তাদের কাজ করা, এবং এই যে কাজ করছে এটা শুধুমাত্র পেটের তাগিদে। এই কারণে তাদের এই গরমের কষ্ট বেশি হওয়ার কারণে তারা একটু হাজিরা একটু বেশি করে চাচ্ছে। আমি কথা বলেছি কিছু ইটভাটা মালিক মানে শ্রমিকদের সাথে, তারা আমাকে জানিয়েছে যে তাদের মানে প্রতিনিয়ত ডিউটি হয় সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত। তারা মালিকদের জানিয়েছে যে 1 ঘন্টা কমিয়ে 6টা থেকে 1টা পর্যন্ত আনার জন্য, কিন্তু মালিক পক্ষ মেনে নিচ্ছে না, কিন্তু তাদের মজুরি দিচ্ছে মাত্র 270 টাকা। তো তাদেরও কিন্তু একেবারে জীবন হাসপাস অবস্থা। আমি যদি এবার যদি আমি বলি সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আর সকালে কিন্তু আমরা জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে প্রথমত জানাইছিল যে অ্যাসেম্বলি বন্ধ থাকবে, কিন্তু কিছুক্ষণ আগে যে খবর পেয়েছে সেটা হচ্ছে কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা হয়েছে 7 দিনের জন্য। আমি যদি আপনাকে স্বাস্থ্য বিভাগের কথা বলি, সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগে এখনো পর্যন্ত ওই ধরনের মানে রোগী সমাগম দেখা যায়নি, তবে স্বাস্থ্য বিভাগ কিন্তু খুবই আতঙ্কিত, কারণ যে কোনো সময় একটা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তবে এর ভিতরে কিন্তু জেলা প্রশাসন হচ্ছে স্বাস্থ্য বিভাগের সাথে আলাপ করে এবং আবহাওয়া অফিসের সাথে আলাপ করে হিট অ্যালার্ট জারির বিষয়ে বিভিন্ন সচেতনামূলক আছে এবং সাবধান করার বিষয়ে মাইকিং করেছে, যাতে মানুষ হচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যায়। কারণ যে অবস্থা তাতে হচ্ছে বিশেষ করে বয়স্ক এবং হচ্ছে শিশুরা কিন্তু খুবই ঝুঁকিতে আছে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। জেসিকা। সেতু, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, গরমের কারণে স্কুল কলেজ তো বন্ধ ঘোষণা করেছে সরকার, তো কুষ্টিয়ায় গরমের চিত্র কি? ধন্যবাদ জেসিকা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গরমের কারণে স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে, আসলে তীব্র গরম পড়ছে কুষ্টিয়াও সারা দেশের মতো। এতে জনজীবনে কিন্তু বিপর্যয় নেমে এসেছে, কোথাও কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ ঘরে থেকে বাইরে সব জায়গায় কিন্তু অস্বস্তি বিরাজ করছে। কারণ একদিকে যেমন প্রচন্ড রোদ পড়ছে, একদিকে দাবদাহ, তীব্র দাবদাহ, এতে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে জনসাধারণ। আর এরই মধ্যে আজ থেকে কিন্তু ঈদ উল ফিতরের স্কুল কলেজের ছুটি শেষ হওয়ার কথা, অর্থাৎ আগামীকাল থেকে স্কুল কলেজ খোলার কথা। এ নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত ছিল অভিভাবক। আমি কুষ্টিয়ার একাধিক অভিভাবকের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানাচ্ছিল যে এই গরমের মধ্যে তারা কিন্তু তাদের সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত। আসলে এর মধ্যেই হঠাৎ করেই কিন্তু কিছুক্ষণ আগে যে সরকারের পক্ষ থেকেই স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয় 7 দিনের জন্য, অর্থাৎ 27 এপ্রিল পর্যন্ত। 28 এপ্রিল থেকে স্কুল কলেজ খুলবে। এ নিয়ে কিন্তু অনেকটাই সাধুবাদ জানিয়েছে যারা অভিভাবক রয়েছে তারা। আমি একাধিক অভিভাবকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে এই যে তীব্র গরমে স্কুল কলেজে তার সাথে যুক্ত হয়েছে লোডশেডিং, এতে কিন্তু বাচ্চারা নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং হিটস্ট্রোক জনিত সমস্যায় পড়তে পারে। তাই তারা কিন্তু সরকারের আজকের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে অনেকটা সাধুবাদ জানাচ্ছে। আসলে এই তীব্র গরমে সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়ারও যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। অর্থাৎ যেমন রিক্সা চালক থেকে ভ্যান চালক থেকে শুরু করে যারা মাঠে কাজ করে তারা কিন্তু তাদের আয় কমে গেছে। আয় কমার কারণে কিন্তু মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে। আর এছাড়াও কুষ্টিয়ার সবচেয়ে বড় যে সংকট দেখা দিয়েছে সেটা হচ্ছে পানি সংকট। তীব্র রোদের কারণে যে খরার সৃষ্টি হয়েছে, খাল বিল নদী নালা শুকিয়ে গেছে, এর ফলে কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না, অর্থাৎ তীব্র পানির সংকট দেখা দিয়েছে। আসলে আবহাওয়া অফিস কিন্তু কোনো ধরনের কোনো সুখবর এখন পর্যন্ত দিতে পারিনি। আজ সকাল পর্যন্ত কুষ্টিয়ায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কিন্তু সেটা দুপুর 3টার পর থেকে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এটি কিন্তু কুষ্টিয়ার 15 থেকে 20 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছেন যে এই তাপমাত্রা কিন্তু আরো সামনে কয়েকদিন বাড়তেই থাকবে, অর্থাৎ কমার কোনো সম্ভাবনা নেই। তাই আমি বলতে পারি যে এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু কুষ্টিয়ার যারা সাধারণ মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু এক প্রকার বেকায়দার মধ্যে পড়েছে। আর এদিকে সরকারের যে সিদ্ধান্ত কিছুক্ষণ আগে নেওয়া হয়েছে যে 7 দিনের জন্য স্কুল কলেজের যে ছুটি বৃদ্ধি, এই ছুটি বৃদ্ধির ফলে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে স্কুলের, যেমন শিশু শ্রেণীর যারা বাচ্চারা রয়েছে, তাদের কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এই তীব্র গরমে। এই ছুটির প্রভাব ফলে কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করছে যারা অভিভাবক রয়েছে। আপনাকে জানিয়ে
জানিয়ে রাখতে চাই জেসিকা যে ঈদ উল ফিতরের 26শে মার্চ থেকে যে ছুটি শুরু হয়েছিল সেটি কিন্তু আজকে 20শে এপ্রিল শেষ হওয়ার কথা ছিল এবং আগামীকাল থেকে কিন্তু স্কুল কলেজ খোলার কথা ছিল। এই তীব্র দাবদাহ এবং গরমের কারণেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে 7 দিনের জন্য আরো 7 দিন ছুটি বাড়ানো হয়েছে এবং 28শে এপ্রিল থেকে স্কুল কলেজ খুলবে। এই যে সরকারের এই সিদ্ধান্ততে কিন্তু অনেকটাই সাধুবাদ জানিয়েছে অভিভাবকরা। এই ছিল কুষ্টিয়ায় তীব্র গরম স্কুল কলেজ বন্ধ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা। তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ায় দাবদাহের প্রভাবে বিপর্যস্ত জনজীবন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফলে চরম বিপাকে পড়েছে কুষ্টিয়ার নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। আয়ের সমন্বয়হীনতায় চরম বিপাকে পড়েছেন তারা। তীব্র দাবদাহের কারণে কমেছে আয়, ফলে পরিবার নিয়ে দুবেলা খাওয়ার এখন তাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ না নিলে এই সংকট আরও বাড়বে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাদবাজার এলাকার হেলাল শেখ পেশায় তিনি একজন রিকশা চালক। 7 বছর ধরে রিকশা চালিয়ে 3 সদস্যের পরিবার নিয়ে ভালোভাবেই চলছিল তার সংসার। তবে গত কয়েকদিনের তীব্র দাবদাহে কমেছে তার আয়, ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্ত্রী সন্তান নিয়ে 3 বেলা খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন তার বড় দায়। আয় ব্যয়ের সমন্বয়হীনতায় পড়েছেন চরম বেকায়দায়। এই রোদে তো ভাড়া হচ্ছেই না, ভাড়াতে আর বাজারে গেলে পরে বাজারের দাম বেশি। এই হলো কাহিনী, তা আমরা পেট চালাবো কিভাবে? তীব্র দাবদাহ ও দ্রব্যমূল্যের চাপে রিকশা চালক হেলালের মতো কুষ্টিয়ার অধিকাংশ নিম্ন আয়ের মানুষেরই একই অবস্থা। বেঁচে থাকার জন্য 3 বেলা খাওয়াই যেন এখন তাদের কাছে বিলাসিতা। এই রোদে কাম করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখন কাম না করে পারা যাচ্ছে না, কিন্তু দ্রব্যমূল্যের দাম সব বেশি। প্রত্যেকটা জিনিসের যদি এরকম ভাবে মূল্য বৃদ্ধি হয়, মানে দিনের পর দিন এটা বাড়ছে, কমের কোনো লক্ষণ নাই, আমাদের জন্য খুবই একটা কঠিন বিষয়। চাউল ডাউল সব জিনিসেরই দাম বাড়ছে। এই ছোট কর্মচারী, ছোট চাকরি যারা করে তাদের তো বেতন বাড়েনি, তারা তো না খেয়ে মরবে যে অবস্থা সরকার করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোকে আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তা না হলে নিম্ন আয়ের মানুষের সংকট আরো বাড়বে। শুধুমাত্র লোভ এবং লালসার বশীভূত হয়ে বিস্তর এক ভোক্তা শ্রেণীকে ক্ষতবিক্ষত করতে, পকেট খালি করার জন্যই যেন উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। সরকারের কাঠামোতে মাঠ পর্যায়ে যে পরিমাণ লোকবল আছে, দপ্তর আছে, অধিদপ্তর আছে, তারা প্রতিযোগিতায় টিকছে না। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাজার সহনশীল রাখতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন তারা। নিয়মিত যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং এর যে কাজ, বাজার তদারকিটা করা এবং সকালবেলায় সেই প্রাইস গুলো রিসার্চ করে যদি হেরফের হয় তাদেরকে নোটিফিকেশন করা, যথেষ্ট মোবাইল কোড করেছি এবং জরিমানাও করেছি। এই কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা যারা অসাধু ব্যবসায়ী এই পায়চারের সাথে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। প্রকৃতির সংকট হয়তো কিছুদিনের মধ্যে নিরসন হবে, তবে মানুষের সৃষ্টি দ্রব্যমূল্যের বাজারের এমন অগ্নিমূর্তি আদেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষ অনেকটাই সন্দিহান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী, মন্ত্রী, এমপিদের আত্মীয় স্বজনের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে তৃণমূল ও জনগণ খুশি হয়েছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। আগামী 8ই মে অনুষ্ঠিত যাচ্ছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মন্ত্রী এমপিদের নিজ এলাকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। নিজ পরিবার ও স্বজনদের উপজেলা চেয়ারম্যান বানাতে মরিয়া আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতারা। আর এইসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলীয় হাইকমান্ড। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন আগে মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজনদের উপজেলা নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন দলীয় প্রধান। এমন বাস্তবতায় দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাফ জানান, প্রস্তুত করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া মন্ত্রী, এমপিদের আত্মীয় স্বজনদের তালিকা। দলের তৃণমূলের কর্মীরাও অনেকেই তাদের মতো রিয়াকশনটা ভালো। তার কারণ হচ্ছে যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই,
আবার আমার আরেক ভাই ছেলে শ্যালক এরা পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি? দলের এই সিদ্ধান্তে তৃণমূল খুশি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন চলাকালে জেলা উপজেলা পর্যায়ের সম্মেলন বা কোনো কমিটি গঠন করা যাবে না। উপজেলা পর্যায়ে এখন যে নির্বাচন হচ্ছে কয়েকটা ফেজে, এখন মাত্র প্রথম ফেজ। এই নির্বাচন চলাকালে আমাদের উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদ উত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন, এই প্রক্রিয়াটা বন্ধ থাকে। মোট 4 ধাপে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা নির্বাচন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। একই প্রতিষ্ঠানে বারবার বরাদ্দ, মোটা অঙ্কের ঘুষ আদায় ও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ উঠেছে যশোর জেলা পরিষদের অফিস সহায়ক সরওয়ার উদ্দিনের বিরুদ্ধে। নিজেকে এলাকার দানবীর হিসেবে তুলে ধরতে সরকারি প্রকল্পের ফলকে বসিয়েছেন নিজের নাম। নিজে অফিস সহকারী হলেও ছড়ি ঘোরান ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের উপর। যশোর প্রতিনিধি ইন্দ্রজিৎ রায়ের তথ্যছবিতে আল নোমানের ডেস্ক রিপোর্ট। গত 7 অর্থ বছরে যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ গ্রামে প্রায় 50 লাখ টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। কিন্তু প্রত্যেকটি উন্নয়ন প্রকল্পের নামফলকে লেখা জেলা পরিষদের অফিস সহায়ক সরওয়ার উদ্দিনের নাম। একই প্রতিষ্ঠানে পরপর 2 অর্থ বছরে প্রকল্প বরাদ্দ দেওয়ার নিয়ম না থাকলেও স্বরূপদাহ গ্রামের একাধিক প্রতিষ্ঠানের বেলায় ঘটেছে এই ঘটনা। এছাড়া এলাকা জুড়ে ক্ষমতা অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে এই কর্মচারীর বিরুদ্ধে। ওই দেখেন আমাদের বাড়ির মুখ দেখেছে, কম নিয়ে গিয়েছে, এই অমনি দিয়েছে ওরা। বাস আমার ওনাকে ওখানে দেখবো সারা মুখে পড়াইয়েছে, ওরা পড়িয়েছে, ওরা বাস তোমার কথা শুনবো না, তোমার কথা শুনবো না। সে আমাদের কি ভাব, শুনবেন এটা শুনলেই না, সিদ্ধে সেই সব দিলে। সরোয়ারের দাপটে ও হচ্ছে শালম, ওর নাম যে জমিটার মালিক, ওর নাম হচ্ছে শালম। আর শালম হচ্ছে সরোয়ারের 5 সর্বক্ষণ থাকে, এই জন্য সরোয়ার শালম যেটা বলেছে সরোয়ার সেটাই শুনেছে। শুধু প্রকল্পের টাকা তছরুপি নয়, জেলা পরিষদের গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া বরাদ্দের টাকায় কাজ না করে শিক্ষকদের ঈদ বোনাস সহ পিকনিকের ব্যবস্থা করেন সরওয়ার উদ্দিন। আমাদের চোখের সামনে আমরা নিজেরাও অনেক সময় তার কাছে এইগুলো স্বর্ণপূর্ণ হলে অগ্রিম 30 থেকে 40 হাজার টাকা দিতে হবে। সহযোগিতা বলতে এখন আপনার তো উনি জেলা পরিষদ থেকে নিয়ে আসছেন, সেই জন্য সহযোগিতা তার মাধ্যম দিয়ে তো আসছে এখানে, সেই জন্য সার্বিক সহযোগিতা ওখানে লিখছে। এসব কর্মকাণ্ড নিয়ে তদন্ত হলেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে সব অভিযোগ অস্বীকার করছেন সরওয়ার উদ্দিন। একটা গ্রামে যদি এত টাকা আপনি বরাদ্দ করেন তাহলে আবার একই প্রতিষ্ঠানে পরপর অর্থ বছরে বরাদ্দ দিচ্ছেন, আপনার কি বরাদ্দ করার সুযোগ আছে? এটা কিভাবে সম্ভব? করাইছি একটু সুযোগ যেটা থাকে করাইছি, এখন নিজেদের থাকলে লোক এই। আচ্ছা, এটা হলো যে 30 থেকে 40% এখান থেকে আপনার হলো টাকা কেটে মানে কমিশন বা ঘুষ বাণিজ্য। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আচ্ছা, এসব নিয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আর সহকারী প্রকৌশলী বলছেন এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। এটা তো আমরা জানি না, আমাদের জানা মতে আমাদের যে নামফলক আছে তার স্যাম্পল আমাদের কাছে এখনো আছে। আমাদের এখানে অনেক নামফলক আছে যেগুলোর আমি আপনাকে দেখাইতে পারবো, যে তাতে সরওয়ার উদ্দিন বলে কারো নামফলক দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। আর নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে, ভেঙে পড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা, চিকিৎসক, নার্স এবং স্টাফদের আচরণেও প্রশ্ন তুলেছেন রোগী। নিজেই অসুস্থ খুলনার সংক্রামক ব্যাধি হাসপাতাল। জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণভাবে চলছে সেবা কার্যক্রম। চিকিৎসক ও শয্যা সংকট, সুপেয় পানির অভাব সহ নানা সমস্যা নিয়ে ধুঁকছে হাসপাতালটি। খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, যশোর সহ আশেপাশে বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন সেবা নিতে। তবে আশানুরূপ সেবা না পাওয়ায় হতাশ রোগী ও স্বজনেরা। খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
এ চিত্র খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালের। 1968 সালে নগরীর মিরেরডাঙ্গা এলাকায় 3.7 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এ হাসপাতালটি। খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে রোগীরা আসেন চিকিৎসা নিতে। গেল বছর সেবা নিয়েছেন প্রায় 5000 রোগী, আর সবশেষ 2 মাসে সেবা নিয়েছেন অন্তত 700 জন। 3টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন মেডিকেল অফিসার, আর আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার ও বাবরচি পদে নেই কেউই। হাসপাতালটিতে নেই সুপেয় পানির ব্যবস্থা, রয়েছে মশার প্রচণ্ড উপদ্রব। একই রুমে মহিলা ও পুরুষ রোগী রাখায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ভবনের ছাদ। অপরিচ্ছন্ন শৌচাগার, নষ্ট ফ্যান, ভাঙা জানালা দরজা সহ নানা অসুবিধার কথা জানান রোগীরা। প্রচুর মশা, পানির ব্যবস্থা নাই, পানি বাইরে থেকে এনে খাওয়া লাগে। এই হাসপাতালের যে অবস্থা, মানে যখন তখন ভেঙে পড়তে পারে। এই ছাদের ওই যে আর প্লাস্টার ভেঙে পড়তেছে। এক রুমে মহিলা পুরুষ থাকার কারণে এটা আমাদের জন্য অস্বস্তিকর মনে হয়। যদি এটা আলাদা রাখা হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। বাথরুমে তো প্যান অপরিষ্কার, তারপর ট্যাপ ভালো না, আর বেসিনও অপরিষ্কার, নোংরা, মানে ফ্যান নষ্ট। হাসপাতালটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা। খালি পদগুলো আছে সেগুলোকে পূরণ করা যায়। আমরা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এই খালি পদগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় ছাদ ধসে পড়ছে, আমরা এই ব্যাপারে পিডব্লিউডি তে চিঠি করেছি। ইনশাআল্লাহ দ্রুত আমরা এই ব্যাপারে কোনো সমাধান পাবো বলে আশা করছি। দ্রুত সংস্কারের মাধ্যমে হাসপাতালটিতে স্বাভাবিক সেবা নিশ্চিত করার দাবি খুলনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। বরিশাল বিভাগের সড়ক মহাসড়কগুলো যেন মৃত্যুফাঁদ। চলতি বছরে এসব সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় অর্ধশত, আহত এবং অঙ্গহানি ঘটেছে 2 শতাধিক মানুষের। সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা আজীবনের জন্য মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। আর প্রশাসনের উদাসীনতাকে সড়কের মৃত্যুর জন্য দায়ী করলেন পরিবহন মালিকেরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সি। পটুয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন কনস্টেবল মাসুম। আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঝালকাঠি আসেন, কিন্তু ঘাতক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এখন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। মাসুম ও তার পরিবারের সদস্যদের চোখমুখে এখনো আতঙ্ক আর ভয়ের ছাপ। মাসুম কবে সুস্থ হবেন জানেন না চিকিৎসক। আমাকে 2 জন বাইরে মারা গেছে, খালারে লই ডাকে গেছে, ভাই ওই একজন চিন্তা হয় না। রাত্র 3টে বাজে তখন স্যালাইন বন্ধ হয়ে গেছে, বহুতবার ডাকছি আসে না। আর ওই রোগীটা তো যে কি অস্থির করছে যা বলার মতো না। কালকে রাত্রে একবার আইসা সিটি স্ক্যানটা দেখে গেছে, আর অন্য কোনো রিপোর্টগুলো দেখে নাই। চিকিৎসক বলছেন যারা আহত হন তারা কষ্ট বয়ে বেড়ান সারা জীবন। যারা অল্প স্বল্প আঁচড় বা সালটাল উঠে যায় তাদের হয়তো কিছুদিন পরে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তাদের ফিজিক্যালিও গেল, মেন্টালিও গেল, তারা সব দিক থেকে পর্যদস্ত। মহাসড়ক এখন ভয়ানক অনিরাপদ হয়ে উঠেছে যাত্রীদের কাছে। উপায় না থাকায় বাধ্য হয়ে ভীতি নিয়ে চলাচল করছেন তারা। যেখানে আমাদের বাসের স্পিড থাকে সর্বোচ্চ 50, সেখানে অটোর স্পিড থাকে 40-50। কিছু কিছু সময় সিএনজিতে আমাদের আলফা সিএনজিতে আমাদের ওভারটেক করে চলে যায়। ভয় লাগে, কারণ দুর্ঘটনা তো দিন দিন বেড়েই চলছে। রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনা সবসময় চলে। পরিবহন মালিক সমিতির নেতারা মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে দুর্ঘটনা কমবে। সরকার চাইলে তো 10 মিনিটের মধ্যে এটাই দুর্ঘটনাটা। আপনার যে হাইওয়ে পুলিশ আছে তাদের কাছে তো আপনার আছে মিটার আছে, তারা তো ওইটা যদি ঠিক মতো আপনার যদি ব্যবহার করে আর যদি কোনো অপুরকম তারা না নেয়। তবে পুলিশ বলছে অদক্ষ চালক এবং সড়কে চালকদের প্রতিযোগিতার মনোভাবই সড়কে দুর্ঘটনার মূল কারণ। অদক্ষ চালক কর্তৃক ফিটনেসবিহীন গাড়িগুলো চালানো, কম্পিটিশন করে যে গাড়িগুলো চালাচ্ছে। আমরা যতটুকু পারি আইনগত ব্যবস্থার মাধ্যমে আমরা সচেতন করি। তো শুধু আমাদের একার পক্ষে এটা রোধ করা সম্ভব হবে না। এটা রোধ করতে হলে মালিক, চালক, যারা কর্তৃপক্ষ আছেন সবাইকে এগিয়ে আসতে হবে। পরিসংখ্যান বলছে বরিশাল খুলনা এবং ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়কে চলতি বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 45 জন, আর আহত সংখ্যা 2 শতাধিক। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাড়ি চাপায় বাবা ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঝালকাঠির খেজুরা এলাকার সুরেশ ডাকুয়া ও তার ছেলে লোকেশ ডাকুয়া। আহত হয়েছেন নিহত সুরেশের স্ত্রীও।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক নাইম হোসেন জানান, আহত নিপুরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা সহ গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। কেওড়ালা নামক স্থানে চট্টগ্রাম মুখী লেনে তারা রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত আসলে কি গাড়িতে ধাক্কা দিয়েছে এটা পরে আমরা তদন্ততে আসবে। বাচ্চাটা ঘটনাস্থলে মারা গেছে। কীভাবে দুর্ঘটনা হয়েছে এখন আমরা পাই নাই, পরে আমরা তদন্ততে ফুটেজ কালেকশন করার মাধ্যমে আমরা সঠিক তথ্য উদ্ঘাটন করে সেটা ব্যবস্থা করব। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে খায়রুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। গেল শুক্রবার বিকেলে উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় ঘটনাটি ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের একজনের বাম হাতে কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসব ঘটনার জেরে শুক্রবার বিকেল 3:30টার দিকে সংঘর্ষে জড়ায় তারা। এতে ঘটনাস্থলেই খায়রুল মারা যান। বাগেরহাটে বিয়ে বাড়ি সহ দুই পরিবারের লোকজনকে অজ্ঞান করে মালামাল লুট, হাসপাতালে ভর্তি 16 জন। মোট 16 জন মতো রোগী আমাদের কাছে হঠাৎ চলে আসে আর কি। তো আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পারি যে ওদের খাবারের সাথে বিষাক্ত চেতনানাশক কিছু খাইয়ে, যেটা পয়জন বলি আমরা, আননোন পয়জন, সেটা খাওয়ানোর ফলে ওরা আমাদের হসপিটালে আসে। এর মধ্যে 4-5 জনের অবস্থা একটু আশঙ্কাজনক। আমরা ফলো আপে রেখেছি, প্রায় তাদেরকে স্যালাইন বা যা চিকিৎসা দেওয়া দরকার আমাদের স্বাস্থ্য বিভাগ যতটুকু পারছি আমরা করছি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। নড়াইলের কালিয়ায় যুবলীগ কর্মী হত্যাকাণ্ডের জেরে 9 মাস বাড়ি ছাড়া 2 শতাধিক পরিবার, ঘরবাড়ি লুটপাট ভাঙচুর। নীরবে চলে গেলেন বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস। শুক্রবার সকাল 9টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিস্তারিত কায়েসের রিপোর্টে। চলে গেলেন বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকার প্রথম নকশাকার শিবনারায়ণ দাস। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথমে দেওয়া হয় গার্ড অব অনার, এরপর শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ। নারায়ণ দাসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আজকে পবিত্র শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দেশকে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করবার জন্যই কাজ করেছেন তিনি, এবং তাকে জাতীয় পতাকার অঙ্কনের জন্য আমরা মনে রাখছি। অনেকটা আড়ালে থাকা এই মহান ব্যক্তিকে অভিমানী নয়, বরং প্রচার বিমুখ বলে উল্লেখ করেন তার ছেলে অর্ণবাদিত্য দাস। আমার বাবা প্রথম থেকে সবসময় এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো কাজ করে, দেশের স্বার্থে কোনো কাজ করে সেটা ক্রেডিট নেওয়ার মতো মানুষ উনি ছিলেন না। আমার বাবা কোনো সময় অভিমানী ছিলেন না। আমার বাবা একজন, হ্যাঁ আপনি বলতে পারেন যে না, উনি প্রচার বিমুখ ছিলেন। উনি প্রচারে প্রসার একটা কথা যে আছে, এই কথাটা উনি বিশ্বাস করতেন। জীবিত অবস্থায় যথাযথ স্বীকৃতি পাননি বলে আক্ষেপও করেন তার কাছের মানুষেরা। বাংলাদেশের যে পতাকা তার মূল নকশাটা উনি করেন, উনি তার রূপকার, কিন্তু দুঃখের বিষয় এই যে ওনাকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, না মুক্তিযোদ্ধা হিসাবে না পতাকার ডিজাইনার হিসাবে। তারা
তাদের জীবনকালে অনেক সময় সম্মানিত হন না সেইভাবে, সেটা আমাদের জন্য নিজেদের জন্যই দুঃখের এবং লজ্জার। আমাদের এরকম ঘটনা যাতে না ঘটে সেই দিকে আমাদের রাষ্ট্র, সরকার, সমাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলোকে আমি বলবো তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে, সচেতন থাকতে। কুমিল্লায় শেষ শ্রদ্ধা নিবেদনের পর তার চক্ষু সন্ধানীতে এবং তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হবে। কায়েস রাহাত, ঢাকা। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশের মরদেহ নেওয়া হয়েছে কুমিল্লায়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। আর সুমন, কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষজন? তাদের শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি কুমিল্লার মানুষ সম্মান দিতে জানেন। জি জেসিকা, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছেন। আপনিও জানিয়ে রাখি, কুমিল্লার তথা সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র প্রয়াণ বা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস, যিনি আসলে একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং সেই সংগঠকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা টাউন হল মাঠের সকল স্তরের জনগণ তাকে শ্রদ্ধাকে জানাচ্ছেন। আমি যদি একটু কথা বলতে চেষ্টা করবো, আসলে কুমিল্লার যে মাননীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বার, আসলে উনি এসে ওনার সাথে উনি আসলে একজন নিজের বিরুদ্ধে সম্মান করে জানাতো, সেটা আজকে কুমিল্লা মানুষ দেখছে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো, আসলে জাতীয় একজন বীর মুক্তিযোদ্ধা এবং শেষে একজন জাতীয় শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছেন। আসলে আপনি কি বলবেন, আপনার অভিব্যক্তি? আমাদের আজকে শোকাহত আমরা, কারণ শিবনারায়ণ দাস একটাই হয়। তো শিবনারায়ণ দাস একজন বিপ্লবী মানুষ ছিল। ব্যক্তিগত জীবনে উনি খুব বিপ্লবী মানুষ ছিল। আইন বিরোধী আন্দোলন করার কারণে ওনাকে জিলা স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু শুভ চেতনার কখনো মৃত্যু হয় না। বহিষ্কার করলো শিবনারায়ণ দাস। আমরা যখন মুক্তিযুদ্ধের প্রাককালে জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় বাংলাদেশের স্বাধীনতার পতাকা যেটা আমরা তৈরি করেছিলাম সেটা শিবনারায়ণ দাসই তৈরি করেছিল। তাই শিবনারায়ণ দাসকে সবাই আমরা বলতাম স্বাধীনতার পতাকার রূপকার। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমাদের সাথে, আমরা একসাথে ট্রেনিং নিয়েছি, আমরা একসাথে মুক্তিযুদ্ধও করেছি। তিনি জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। কুমিল্লার মানুষ তাকে নিয়ে সারা জীবন গর্ব অনুভব করবে। তিনি যে আত্মত্যাগী মানুষ তার শেষ প্রমাণও তিনি রেখেছেন। তিনি তার বডি মৃত্যুর পর মেডিকেল কলেজে দান করে দিয়েছেন, যাতে জনকল্যাণ ওনার বডিটাও কাজে লাগে। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি। তিনি একজন মহান মানুষ, তিনি একজন আমাদের নেতা, আমরা তার শান্তি কামনা করি। যেটা বলছেন কুমিল্লার যে নেতা, আসলে ওনার সম্বোধনের সাথে কথা বলেন। আমি মিসেস শিবনারায়ণ দাস, গীতশ্রী চৌধুরী। আমি এই কুমিল্লা শহরের সন্তানের মতো পাখি, কুমিল্লা শহরের সন্তানের মতো বাহার সর্বক্ষণ শিবনারায়ণ দাসকে টেক কেয়ার করে। আমি এটা ভুলতে পারবো না। যে পাখি বাহার দুজন সন্তানের মতো ছিল, তার সন্তানের মতো প্রথম খবর পেয়ে বাহার টাকা নিয়ে গেছে। জানে যে শিবনারায়ণ দাস তো অর্থবিত্ত। যেটা বলছেন, আসলে উনি আসলে শোকাহত। উনি বলছেন কুমিল্লা মানুষের যে ভালোবাসা পেয়েছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানকে সকলে এবার সম্মান করে দেবো, আজ ইতিহাসে লেখা থাকবে শিবনারায়ণ দাস। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরদেহে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখান থেকে জানাছিলেন সহকর্মী সুমন কবির। দেশ জনপদ সংবাদে এবারে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নড়াইলের কালিয়ায় যুবলীগ কর্মী হত্যাকাণ্ডের জেরে 9 মাস ধরে বাড়ি ছাড়া 2 শতাধিক পরিবার। গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। এমনকি আদালত থেকে জামিন পেলেও ঘটনার প্রায় 9 মাস বাড়ি যেতে পারছেন না প্রতিপক্ষরা। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 9 মাস আগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি গ্রামে অনেকগুলো বাড়িতে একযোগে হামলা ও ভাঙচুর চালানো হয়।
অভিযোগ রয়েছে যুবলীগ কর্মী আজাদ শেখকে হত্যার পর তার অনুসারীরা এসব হামলা চালায়। ওই হামলার পর গ্রামটির 200-রও বেশি পরিবার গ্রাম ছাড়া। নিজ বাড়িতে ফেরার নিরাপত্তা চেয়ে 15 এপ্রিল পুলিশ সুপারের কাছে আবেদন করেন ভুক্তভোগীরা। 4-5 জন মানুষ গন্ডগোল করেছে, এরা আমরা জানি না কিছু। আমি ছিলাম মসজিদে ছিলাম, নামাজ পড়ে করে শুনি কি দেখি যে আমাদের ঘর দূর ভাঙচুর করতেছে, আগুন দিয়ে পুড়াই দিচ্ছে, জ্বালাই দিচ্ছে। 9 মাস গরিব আছি, ভাতে ভাতে বাড়ি ঢুকতে যাচ্ছে না, ওই খাতা করতে দেন না, পাট যা ছিল সব কেটে কেটে ওরা নিয়ে গেছে। এনারা সমস্ত লোকজনের বাড়ি এসে এমনকি ঘর দরজা সব পুড়াই দিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে, কালি বুড়ে নিয়ে গেছে। অবশ্য গ্রামবাসীর বাড়িঘরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নিহতের ভাই। আর এই যে আসামিরা এই যে দূরিজা বলতেছে যে আমাদের এলাকায় ঢুকতে দিচ্ছে না বা আমাদের অমুকরে তমুকরে এই করতেছে, আসলে এগুলো মিথ্যে, এগুলো সত্য না। আর এই যে ঘর বাড়ি এই যে পোড়াপুড়ির যে মামলা করেছে, আসলে তো আমরা তো ভাইয়ের সঙ্গে আমরা তো কাতর, আমরা তো যাইনি। গ্রামের স্বাভাবিক পরিবেশ ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কোর্টে বিচারাধীন মামলা, কোর্ট বিচার করবে, সেখানে বিচারক যেটা মনে করেন, কিন্তু কোর্ট যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী বিচার হবে। বাট জানমাল নিরাপত্তার যে দায়িত্ব বাংলাদেশ পুলিশের, আমরা এখানে খুব অ্যাডামেন্ট। আমরা থাকা অবস্থাতে আসামি বাড়িতে উঠতে পারবে না, তার বাসায় থাকতে পারবে না, এটা হতে দিব না। আধিপত্য বিস্তারের জেরে বাবু শেখ ও শহীদুল মোল্লা গ্রুপের দ্বন্দ্বে 2023 সালের 20 জুলাই খুন হন আজাদ। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে তখন 20 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভেঙে পড়েছে পরপর 3 বার দেশসেরার খ্যাতি পাওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। সেবার মান খারাপের পাশাপাশি চিকিৎসক, নার্স এবং স্টাফদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন রোগী এবং তাদের স্বজনেরা। তবে তা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নানা বিষয়ে খবর জানাতে স্থানীয় সংসদের নির্দেশে সম্প্রতি চালু করা হয়েছে অনুভূতির বাক্স। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ডে অবাধ বিচরণ গরু এবং কুকুরের। নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে মেঝে এবং বারান্দায় গাদাগাদি করে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। 1.5-2 বছর আগে নিয়মিত ঔষধ পাওয়া গেলেও এখন প্রকট সংকট দেখানো হচ্ছে। পরীক্ষা নিরীক্ষাতেও ভুলের অভিযোগ। আবার অনেক চিকিৎসক বাইরে থেকে তাদের পছন্দের প্রাইভেট হাসপাতালে বিভিন্ন পরীক্ষার জন্য পরামর্শ দিচ্ছেন রোগীদের। অপরিচ্ছন্ন থাকে সব, ডাক্তার ওরকম পাওয়া যায় না, ওষুধপত্র ঠিক মতো দেয় না। পরবর্তীতে আমরা বাইরে গেলে টেস্ট করার পরে তারা সাজেস্ট করছে যে আপনারা কি বাইরে একটা করান। বাইরে করার পরে দেখা গেলো আসলে কোলিসিস না, এটা আসলে দেখা গেছে আসলে কিডনি টেস্ট করুন। তবে কিছুটা ঔষধ সংকটের কথা জানিয়ে অব্যবস্থাপনার বিষয়টি অস্বীকার করছেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। আমরা তো এমএসআর এর মাধ্যমে ওষুধগুলো পাই, তো সেক্ষেত্রে পেশেন্ট হয়তোবা লোড বেড়ে গেলে হয়তোবা সরকারের তো একটা প্ল্যানিং থাকে যে বছরের শুরুতে, তো সেক্ষেত্রে ওই লাস্টের দিকে হয়তোবা যেহেতু প্রত্যেকটা দিনই রুগী বেশি থাকে হয়তোবা লাস্টের দিকে কিছুটা ক্রাইসিস হইতে পারে। চিকিৎসকরা চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে। তো সেক্ষেত্রে যে আপনি যে অভিযোগ করছেন সেটা আসলে সত্য নয়। রোগীদের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্য মহিতুর রহমান শান্তর নির্দেশে জরুরি বিভাগের সাথে অনুভূতির বাক্স স্থাপন করেছে ছাত্রলীগ। সাধারণ মানুষের সাথে সে ডিরেক্টলি তাদের মনের কথা জানার জন্য সে আমাদেরকে এই ধরনের একটা প্রস্তাব দিচ্ছে। মানুষের যেসব সমস্যা হয় তারা সরাসরি যদি বলার সুযোগ না পায়, এটা একটা গোপন একটা চিঠি আর কি, চিঠির মাধ্যমে আমাদের সংসদ সদস্যের কাছে বলতে পারে। রোগীদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হওয়ার কথা বলছেন এ নাগরিক নেতা। হাসপাতাল কর্তৃপক্ষ আরেকটু রোগী বান্ধব হবেন, রোগীদেরকে ওষুধ সরবরাহ করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে হাসপাতালের সেবার মানগুলোকে আরেকটু রোগী বান্ধব করা জরুরি। 1000 শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে প্রতিদিন গড়ে প্রায় 8000 রোগীর চাপ সামলে সেবার মান নিশ্চিত করে 2018, 19 এবং 20 সালে হেলথ মিনিস্টার্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল হাসপাতালটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ড্রেজিংয়ের বালু ফেলার কথা নদীর তীরে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এসব বালু গত 2 বছর ধরে পড়ে আছে ফসলি জমির উপর। এতে চাষাবাদ করতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী প্রায় 100 বিঘা জমির 25 থেকে 30 জন কৃষক। ফসলি জমি থেকে বালু অপসারণ করে চাষাবাদের উপযোগী করার দাবি কৃষকদের।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর পাড়ে চাষাবাদ হয় ধান, গম, ভুট্টা, লাউ সহ বিভিন্ন সবজি। কিন্তু গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর চরকতলা এলাকায় গত 2 বছর ধরে অনাবাদি পড়ে আছে প্রায় 100 বিঘা ফসলি জমি। চাষাবাদের মাটির ওপর এখন পড়ে আছে বালুর স্তূপ। মহানন্দা নদী ড্রেজিংয়ের পর সেই বালু ফসলি জমিতে ফেলায় চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে এসব জমি। কৃষকদের দাবি, চাষাবাদের উপযোগী এসব জমিতে বালু ফেলায় ধান চাষাবাদ তো দূরের কথা, অন্য কোনো ফসল বা সবজিও চাষ করা যাচ্ছে না এখানে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সবচেয়ে বেকায়দায় পড়েছেন জমি ইজারা নেয়া কৃষক। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানিয়েও মেলেনি কোনো সমাধান। জমিগুলো তো ধান সহ 2টা ফসল হতো, কিন্তু পানি উন্নয়ন বোর্ড আপনার নদী খনন করতে এসে এই জমিগুলো তো সব বালু ভরাট করে দেওয়ার পরে 2 বছর থেকে কোনো ফসলই হচ্ছে না। আপনার এখন কোনো ফসলই হয় না, আমাদের অনেক হচ্ছে, লোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে। বালুগুলা যদি সরকার থেকে যদি টেনে ফেলে তাহলে যেন এই এলাকার লোকের জন্য খুব ভালো কিছু হয়। তা আবাদি জমিগুলো ফেলার উপরে যে জমিগুলো অনাবাদি হয়ে গেছে। এখানে আপনার কৃষকেরা ধান লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, এখানে তাদের মনে করেন যে আপনার ভুট্টা লাগাতে পারছে না বালুর কারণে। সরকার থেকে যদি উদ্যোগ নিয়ে এই বালুগালা অপসারণ করে তাহলে ওই কৃষকগুলো উপকৃত হবে। ইজারার মেয়াদ শেষ হয় নদী খননের 2 বছর পরও কিছু জায়গায় ফসলি জমিতে বালু থাকার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ম্যাক্সিমাম জায়গাতে পানি নিয়ে চলে গেছে, কিন্তু 2-একটা জায়গায় ঠিকাদার নিতে পারেনি এবং টাইম এক্সটেনশনও করা হয়নি, কারণ ওখানে সমস্যা ছিল। আর ওখানে আসলে যে জমিগুলো আছে সরকারি জমি আছে, কিছু কিছু ব্যক্তি মালিকানা জমি আছে। এখন মাটিগুলো জমি বালিগুলো এখন সরকারের বালি, এবং যদি কোনো ব্যক্তি মালিকানা জমিতে দেখা সেটা তার। নাব্যতা ফেরাতে গত 2 বছর আগে মহানন্দা নদীর প্রায় 36 কিলোমিটার এলাকায় নদী ড্রেজিং করে পানি উন্নয়ন বোর্ড। এতে ব্যয় হয় 18 কোটি 60 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তীব্র খরতাপে পুড়ছে দেশ, আগামী 2-3 দিন আরও বাড়তে পারে। সারা দেশে স্কুল কলেজ 7 দিনের জন্য বন্ধ ঘোষণা। তীব্র তাপপ্রবাহে কমেছে আয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। 2 বেলা খাওয়া বড় চ্যালেঞ্জ। উপজেলা নির্বাচনে প্রার্থী, মন্ত্রী, এমপি স্বজনদের তালিকা হচ্ছে, সরে না দাঁড়ালে সাংগঠনিক ব্যবস্থা জানালেন কাদের। একই প্রতিষ্ঠানে বারবার বরাদ্দ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ যশোর জেলা পরিষদের অফিস সহায়কের বিরুদ্ধে। এবং সড়কে আবারও ঝরল তাজা প্রাণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে গাড়ি চাপায় বাবা ছেলে নিহত, মা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।